গত 1 বছরে যতগুলো যৌতিক আন্দোলন হয়েছে তার মধ্যে অন্যতম যৌতিক আন্দোলন হলো শাহবাগে যারা 2 দিন অবস্থান করছিল, কিন্তু তাদের উপরে বল প্রয়োগ করা আমি বলবো এটা নিন্দনীয় একটা বিষয়। কেননা এই জুলাই আহতরা রাস্তা বন্ধ করার আগেও যারা সবল আছে, যারা সুস্থ আছে, যারা গত 54 বছর এই দেশে রাজনীতি করছে তারা কি ওই মোড় আটকায় নাই? তারা কোন স্বার্থে ওই মোড় আটকাইছিল? ওরা আহত, ওদের দাবির জন্য যে ওরা রাস্তায় নামে, এটা হলো ইউনূসের লজ্জা। আমি ইউনূসের নাম নেই করে অনেকেই কয় মিয়া জানো ওনার ক্ষমতা, এখন আমি ওনার ক্ষমতা দিয়ে কী করবো? ওনার ক্ষমতা দিয়ে উনি আমাকে 2 দিন জেল খাটাইতে পারবে, কিন্তু আমাদের যে শোষণ পদ্ধতির মাঝে উনি আটকিয়ে দিয়েছেন এবং আমাদের গোলামি ছাড়া গোলাম যে বানিয়েছেন, এই গোলাম বানানোর কারখানা থেকে উনি আমাদের কোনোদিনই মুক্ত করতে পারবে না। কারণ যদি উনি মুক্ত করতে পারতো তাহলে 24-এ যারা আহত হইলো কিসের জন্য আহত হয়েছে? ভোটের জন্য না ওই উপদেষ্টাদের শান্তি বিজয় আইনা যাওয়ার জন্য? তারা তো আহত হয়েছিল যে এই দেশের মানুষকে একটি বাক শক্তি, সুষম বন্টন, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তাদের রক্তে আমরা আজকে এত কথা বলি, তারা রাস্তা আটকাইছে, তাদের উপরে আমরা বল প্রয়োগ করি। সামনে যদি রাস্তা আটকায়, যদি তাদেরকে রাস্তা আটকানোর কোনো একটা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, তারপরে আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করব। কেন আমার প্রশ্নটা হইলো ওখানে যে দেশের তো বড় মাপের একটা বাজেট করা হয়েছে। আমরা জুলাইয়ের এই 36 দিন আন্দোলনে অ্যাম্বুলেন্স যোদ্ধা ছিলাম, আমরা জাতিসংঘের রেড ক্রসের দায়িত্ব পালন করেছিলাম, আমরা এই দেশবাসীর সন্তানের কথা চিন্তা করে নিজের জীবন বিপন্ন করে 36 দিন রাজপথে ছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের নিয়ে কেউ কিছু করে না। ওরা এসে রাস্তা আটকায়, ওরা রাস্তা আটকে, ওনারা তো বড় বড় সুবিধা পাইছে, তো সুবিধাভোগীরা তো সুবিধা পাওয়ার জন্য এগুলো করতেই থাকবে, একের পর এক তারা চালিয়েই যাবে। আর আমরা যারা সুবিধা বঞ্চিত, আমরা এভাবে কাকের মতো কাকা করতেই থাকবো, কারণ আমাদের কথা তো কেউ শুনছে না। এর আগের একটি ভিডিওতে আমি বলছিলাম যে আগে আসছিল স্বৈরতন্ত্র, কথা বলতে দিত না, এখন হলো বাক স্বাধীনতা মুক্ত, এখন সারাদিন চিল্লাইলে কেউ শুনে না। সত্যিকার অর্থে আপনাদেরকে আমি সাক্ষী করলাম, এদেশের প্রায় প্রত্যেকটা মানুষ আমার ভিডিও শুনছে, কিন্তু তাতে কি আমাদের কোনো লাভ হয়েছে? রিক্সা চালকদের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে কথা কে শুনলো? উপর তলা খুঁজা পাবো না, গুগু যাচ্ছ গুগুর পান দেওয়া নাই, গুগু যাচ্ছ গুগুর পান দেওয়া নাই, জীবন যাপন শেষ করে লাগছি। বিপ্লব, বিপ্লব, যে কোনো সরকারি আসুক আমাদের দাবি মাইনে যেতে হবে, আনতে বাংলাদেশ চালাতে পারবে না কেউ। তো মনে করেন যে ওই যে এখন আমাদের নিয়ে তো কেউ কিছু বলে না, আর নেতারা বলি শুরু করছে ইদানিং। সামনে ভোটের রাজনীতি আসতেছে, অবশ্যই এই 3 চাকার চালকেরা সবাই ভোটার, তাদের স্ত্রীগণ ভোটার, ছেলে মেয়ে ভোটার, ওরা একটা বিরাট ভোট ব্যাংক। যদি শহীদ মিনারের মতো এ সমস্ত জায়গায় বড় বড় স্টেজ করে তাদের নাম আর ছবি না দেখায়, তাহলে আগামীতে তো এরা ভোট দিবার চাবো না, লেগে এই পায়তারাটা তারা তৈরি করতে পারবে না ফাঁকি দিয়ে। এবার কোনো লাভ হবে না, কারণ এবার আমার এই চালকেরা বুঝতে পেরেছে যে তোমরা খালি ভোট নেও আর বিদেশে টাকা পাচার করো, আর আমাদের কোনো হিসাবই করো না। এবার আমরা ভোট দেওয়ার আগে রাষ্ট্রীয় সম্পদের হিসাব চাচ্ছি। যদি রাষ্ট্রীয় সম্পদের হিসাব না করে যদি এ ধরনের ভোটের একটা ব্যবস্থা করা হয়, অবশ্যই আমরা রাজপথে নামতে বাধ্য হব। এই 54 বছরে বাংলাদেশে বসবাস করে কোনোদিন আমরা রাস্তা আটকায় আন্দোলন করি না। সামনে যদি আমরা রাস্তা আটকাই, অবশ্যই দেশবাসী আমাদের পাশে থাকবে, কেননা আমরা দেশবাসীরই কাম করি, আমরা কোনো প্রাতিষ্ঠানিক শ্রমিক না। আমাদের যে অন্যায় করছে 54 বছরের হিসাব দিয়া যেতে হবে, এটা কোনো মাপ নাই। আমরা সুস্থ নির্বাচন অবশ্যই হবে। সুস্থ নির্বাচন এই জন্য হবে যখন রাজনীতিবিদরা সুস্থ হয়ে যাবে। এখন কি আপনি মনে করতেছেন যে অসুস্থ হয় নির্বাচন? আমি তো দেখি রাজনৈতিক নেতারাই অসুস্থ হয়ে পড়ে, তারা তাদের ভিতরের জন্য ক্ষমতার লোভটা আঁকড়ে ধরে, তারা তখন একটা অন্যায়কে ন্যায় হিসাবে ধরে নিতেও কোনো চিন্তা করে না। কিন্তু রাজনীতিবিদরা যদি সুস্থ হয়ে যায়, আশা করি এদেশে এ বিশ্বের ইতিহাসে
সবচাইতে একটি সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচন এতটা ফেয়ার একটি নির্বাচন বাংলাদেশে হবে। কেন হবে জানেন? যে আমাদের দেশে কিন্তু শিক্ষার হার বাড়ছে। এরা আমাদের যতই গরিব দরিদ্র যাই মনে করুক, শিক্ষার একটা হার কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। এই শিক্ষা, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমাদের যদি অবস্থাও দুর্বল থাকে, কিন্তু শিক্ষার হারটা আমাদের মধ্যেও বৃদ্ধি পেয়েছে। আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি এই ভোট নিয়ে এটার কোনো টালবাহানা না, এটার টালবাহানা হলো এই শ্রমিকের অর্থ পরিকল্পিতভাবে বিদেশে নিজেদের নামে প্রচার করা। এই জন্য ভোটের এরকম একটি নকশা তৈরি করা, এটা ভোটের নকশা তৈরি করতেছে। আপনি ওই যে সংরক্ষিত মহিলা আসন গত 54 বছর রইল, সংরক্ষিত মহিলা আসন মহিলাদের অধিকারের কথা বলবে, তাহলে সংরক্ষিত শ্রমিক আসন এদেশে তৈরি না করে সংসদে ঢুকার কোনো পায়তারা করলে লাভ নাই। কারণ এবার শ্রমিক অভিভাবক রাখতে হবে। শ্রমিকদের অভিভাবক সংরক্ষিত আসনে সংসদে বসার সুযোগ না দিলে কোনো টালবাহানায় চলবো না। ওই যে জুলাইয়ের ঘোষণাপত্র চলবে না, জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা হলো আমাদের কাছে। ওই জুলাইয়ের 36 দিন আন্দোলনের মোকাবেলা আমরা করছি, আমাদের কাছে হইলো জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা। আমরা বলছি 3 চাক্কা চালকদের 10 দফা জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা। ওই 10 দফা বাদ দিয়ে যে ধরনের ঘোষণাপত্র এই দেশে আনা হোক না কেন, এটা দ্বারা এক জাতিকে শোষণ করা হবে, আরেক জাতিকে শাসন করা হবে। আর 13% মানুষকে সুবিধা দেওয়ার জন্য একটি লিপিবদ্ধ সংবিধান করা হবে, যা ডক্টর কামালেরা 1972 সালে করেছিল। ওই 72-এর সংবিধানের আবার দুইয়া মুইসা 24-এর বিপ্লবে, ওই বিপ্লবের রক্ত দিয়ে যদি ওই জামাটাকে ধুয়ে আবার পুরান জিনিসকে পরিধান করানো হয়, এরও একটি কঠিন জবাব দেওয়া হবে। আমরা অনেক কথা বলছি, আমরা দেশবাসীর কাজ করি, আমরা কোনো প্রাতিষ্ঠানিক শ্রমিক না, আমরা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। আমাদের নির্ধারিত কোনো বেতন নাই, কোনো সাপ্তাহিক নাই, কোনো ছুটি নাই। এই জন্য বলবো, প্রিয় দেশবাসী, আপনারাই আমাদের যাত্রী, আপনারাই আমাদের অভিভাবক, আপনারাই আমাদের মনিব, আপনারাই আমাদের মালিক। অতএব আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য সামনে অবশ্যই রাজপথে নামবো। তার কারণ 3 তারিখ, তার কারণ হলো 3 তারিখ 36 দিন আন্দোলন, 3 × 36। 54 বছরের একবেলা দুই বেলা না খায়া এই সংগঠন চালাইতাছি। আমাদের পিছনে কোনো একটা লোক নাই এই বাংলার বুকে, কিন্তু আমরা দাঁড়াই গেছি 3 চাক্কার বিপ্লব নিয়ে। আর কেউ ঠেকাতে বাংলার বুকে আর পারবে না।